সময়ের সাথে সাথে ডমিশিয়ানের শাসন ক্রমশ বুড়াচারী হয়ে ওঠে। উনি চাইতে নিয়েন সবাই উনা কেরমিনাসে দেউস বলে ডাকে, এর মানে হলো মালিক আর ভগবান। এইরকম একটানা মেরাগাটা অনেক পূর্ণদিনের রোমানদের মনে খুব আঘাত দিয়েছিল, বিশেষ করে সেনেটের সদস্যরা খুব অপমানিত বোধ করেছিলেন। ডমিশিয়ান সবক্ষমতা নিজের হাতে নিয়ে নিয়েছিলেন। তিনি রোমের পূর্ণদিনের নিয়ম কানুন একদম মানতেন না। উনি চাইতেন এত বড় সাম্রাজ্যের ছোটখাটো ব্যাপারও উনি নিজে এগিয়ে ভগবানে নন্ত ভাবতেন। তাতে অনেকেই খুব রেগে গিয়েছিল। সেনেটের সদস্যরা ভাবতেন আয়তাদের সম্মান আর গুরুত্বের ওপর স্ট্যান্ডিং আঘাত করা হচ্ছে। ডমিশিয়ান ভাবতেন রোমের ভালোর জন্য তার হাতে সবক্ষমতা থাকা দরকার। কিন্তু তার এই কাজের ধরনের বার অন্য শুধু ভয়ে আর বিরোধিতা তাড়াতাড়ি হয়েছিল। সবক্ষমতা নিজের হাতে রাখার এই জন্য ডমিশিয়ান খুব সন্দেহপ্রবণ হয়ে উঠেছিলেন। উনি এদিকে তাকাতেন, সেখানেই শত্রু আর ষড়যন্ত্র দেখতে পেতেন। ইয়াদের ওপর উনি খুব কড়া শাসন চালাতেন। তাদের দিক থেকে খুন হওয়ার ভয়ে উনি সবসময় চিন্তায় থাকতেন। নিজেকে বাঁচানোর জন্য উনি অনেক খবর দেওয়া লোকের ওপর ভরসা করতেন। এই খবর দেওয়া লোকদের বলা হতো। বেশিরভাগ সময় এই লোকেরা মিথ্যে দোষ দিত। ওরা এটা করত রাজার নজরে আসার জন্য বা টাকা পাওয়ার লোভে। এই ব্যবস্থার কারণে একটা খুব ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল। এটাকে প্রায়ই বলা হতো ত্রাসের রাজত্ব। বিশেষ করে সেনেটের সত্তা আর অন্য বড় লোকদের ওপর এর প্রভাব পড়ত। অনেক নামকরা লোককে সামান্য প্রমাণের ভিত্তিতে মেরে ফেলা হয়েছিল, না হয় দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। তাদের টাকা পয়সা, জায়গা জমি প্রায়ই কেড়ে নেওয়া হতো। এতে রাজা আরো বড় লোক হতেন, কিন্তু তার প্রতি লোকের ঘৃণাও বেড়ে যেত। ডমিশিয়ানকে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছিল, সেটা এই ভয় আর অত্যাচারের পরিবেশেই তৈরি হয়েছিল। এতে এমন সব নানা ধরনের লোক জড়িয়ে পড়েছিল, যা শুনলে অবাক হতে হয়। এই লোকেরা ডমিশিয়ানের ভয়ে সরাসরি বিপদে পড়েছিল, অথবা তারা তার এই জুলুমবাজি শাসনকে খুব ঘৃণা করত। এই ষড়যন্ত্রের কয়েকজন প্রধান লোক তো রাজার দরবারেই কাজ করত। পার্থেনিয়াস ছিল ডমিশিয়ানের খুব বিশ্বস্ত খাস লোক, সেও ছিল এই দলে। সিজেরিয়াস নামে আরেকজন রাজসভার কর্মচারীও যোগ দিয়েছিল। এমন শোনা যায় ডমিশিয়ানের নিজের স্ত্রী ডমিশিয়া লঙ্গিনাও এই ষড়যন্ত্রের ব্যাপারে জানতেন। হতে পারে উনি নিজের প্রাণের ভয়ে এতে যোগ দিয়েছিলেন। এমনকি রাজার নিজের দেহরক্ষী দল, যাদের বলা হতো প্রিটোরিয়ান গার্ড, তাদেরও কিছু লোক এর সাথে যুক্ত ছিল। স্টিফানাস ডমিশিয়ানের ভাইজির একজন তত্ত্বাবধায়ক ছিল, সেই প্রথম আঘাতটা করেছিল। ডমিশিয়ানকে তার নিজের রাজবাড়িতেই খুন করা হয়েছিল। এটা হয়েছিল 86 খ্রিস্টাব্দের 7 সেপ্টেম্বর। স্টিফানাস ছিল ষড়যন্ত্রকারীদের মধ্যে একজন। সে রাজার সাথে একা দেখা করার একটা সুযোগ করে নিয়েছিল। সে এমন ভাব দেখাল অন্য একটা ষড়যন্ত্রের ব্যাপারে তার কাছে খুব জরুরি খবর আছে। তার হাতে বান্ডেজ বাঁধা ছিল, আর তার ভেতরে একটা ছুরি লুকানো ছিল। সে বলেছিল তার হাতে চোট লেগেছে। এখন সে ডমিশিয়ানকে এই মিথ্যে ষড়যন্ত্রের গল্প বলছিল। স্টিফানাস হঠাৎ করে ছুরিটা বের করে সে রাজাকে ছুরি মারে। তারপর একটা সাংঘাতিক মারামারি শুরু হয়ে যায়। তখন অন্য ষড়যন্ত্রকারীরা স্টিফানাসকে সাহায্য করতে আর ডমিশিয়ান যাতে সত্যিই মারা যায় সেটা দেখতে ঘরে ঢুকে পড়ে। এত ভয় আর সাবধান থাকা সত্ত্বেও ডমিশিয়ান শেষ পর্যন্ত নিজের ঘরেই অপ্রস্তুত অবস্থায় ধরা পড়েছিলেন। তার মৃত্যুতে তার সেই কঠিন শাসনের শেষ হয়েছিল। রোমের অনেক লোক, বিশেষ করে সেনেটের সদস্যরা, খুব স্বস্তি পেয়েছিল। কিন্তু এর ফলে একটা অনিশ্চয়তাও তৈরি হয়েছিল এরপর কে রাজা হবে। ডমিশিয়ানের হত্যার পর রোমান সেনেট খুব দ্রুত ব্যবস্থা নিয়েছিল। সেনেটরা বহু বছর ধরে তার অত্যাচারী শাসনের শিকার হয়েছিলেন। তাই তার মৃত্যুর খবর তাদের মধ্যে বিরাট আনন্দ আর স্বস্তি নিয়ে এসেছিল। তারা দ্রুত একত্রিত হয় ডমিশিয়ানের সম্মতির সরকারিভাবে নিন্দা করেছিল। এই প্রক্রিয়াটা পরিচিত ছিল নামে। এর মানে হল মূর্তিগুলো ভেঙে ফেলার আদেশ দেওয়া হয়েছিল। সমস্ত সরকারি ভবন আর স্মৃতি স্তম্ভ থেকে তার নাম মুছে দেওয়ার কথা ছিল।
কিন্তু তাদের সবচেয়ে বড় চিন্তা ছিল একজন নতুন সম্রাট বেছে নেয়া। দ্রুত একজন উত্তরাধিকারী নির্বাচন করা খুব জরুরি ছিল। এটা করা হয়েছিল একটা বিপজ্জনক সন্তার শূন্যতা এড়ানোর জন্য, ইয়া সহজেই আর একটা ধ্বংসাত্মক গেহদুদের দিকে নিয়ে যেতে পারত। রোমান রাজনৈতিক জীবনে এটা একটা সবসময়ের ভয় ছিল। পরবর্তী সম্রাট হিসেবে তাদের পছন্দ ছিল মার্কাস ক্যাসিয়াস নার্ভা। নার্ভা ছিলেন একজন বস্ক এবং বেশ সম্মানিত সেনেটর। তার বস সাথের কোঠায় ছিল, আর গুরুত্বপূর্ণ বিষয় হল তার নিজের কোনো সন্তান ছিল না। সেনেটে তার কর্মজীবন দীর্ঘ হলেও খুব একটা চোখে পড়ার মতো ছিল না। ডমিশিয়ানের আগে তিনি বিগিনুন সম্রাটের অধীনে কাজ করেছিলেন, কিন্তু নিজের দিকে খুব বেশি ভালো বা খারাপ কোনো মনোযোগ আকর্ষণ করেননি। এই কারণে তাকে একজন নিরাপদ এবং মধ্যপন্থী প্রার্থী হিসেবে দেখা হয়েছিল। তিনি কোনো সেনাপতি ছিলেন না, ইয়া অনেক সেনেটরের কাছে আকর্ষণীয় ছিল। তারা এমন সম্রাটদের শাসনে ক্লান্ত হয়ে পড়েছিল, যারা সামরিক শাসকের মতো শাসন করত। তার কোনো স্পষ্ট উত্তরাধিকারী না থাকায় কেউ কেউ এটাকে একটা সুযোগ হিসেবেও দেখেছিল। এটা ভবিষ্যতের সম্রাটদের শুধু পারিবারিক সম্পর্কের ভিত্তিতে নয়, যোগ্যতার ভিত্তিতে বেছে নেওয়ার সুযোগ করে দিয়েছিল। সম্রাট হওয়ার পর নার্ভামিশিয়ানের কাকচর শাসনে তৈরি হওয়া বিভেদগুলো সারিয়ে তোলার জন্য দ্রুত পদক্ষেপ নিয়েছিলেন। তিনি বার সামনে প্রতিজ্ঞা করেছিলেন তিনি কোনো সেনেটরকে মৃত্যু ও দণ্ড দেবেন না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এর লক্ষ্য ছিল সম্রাট আর সেনেটের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনা। এটা সেনেটের আত্মমর্যাদা ফিরিয়ে আনতেও সাহায্য করেছিল। ডমিশিয়ানের শেষের বছরগুলোতে অসংখ্য দেশদ্রোহিতার বিচার সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। নার্ভা সেগুলোর অবসান ঘটিয়েছিলেন। ডমিশিয়ানের দ্বারা নির্বাসিত লোকদের তিনি রোমে ফিরে আসার অনুমতি দিয়েছিলেন। ডমিশিয়ানের আমলে বাজেয়াপ্ত করা সম্পত্তি তার আসল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ারও তিনি আদেশ দিয়েছিলেন। এই কাজগুলো জনপ্রিয় হয়েছিল, বিশেষ করে রোমান অভিজাতদের মধ্যে। এগুলো রোম শহরের রাজনৈতিক পরিস্থিতি শান্ত করতে সাহায্য করেছিল। এই প্রচেষ্টাগুলো সত্ত্বেও সম্রাট হিসেবে নার্ভার অবস্থান প্রথমে খুব একটা সুরক্ষিত ছিল না। একটা বড় সমস্যা ছিল সেনাবাহিনীর কাছ থেকে তার তেমন কোনো জোরালো সমর্থন না থাকা। রোমে থাকা সেরা সৈনিক প্রিটেরিয়ান গার্ডরা বিশেষ করে অখুশি ছিল। তারা ডমিশিয়ানের প্রতি অনুগত ছিল, ইনি প্রায় তাদের বোনাস দিতেন। তার হত্যাকাণ্ডে তারা ক্ষুব্ধ ছিল। তারা দাবি করেছিল নার্ভাইন ডমিশিয়ানের হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তি দেন। প্রিটেরিয়ান গার্ডের সেনাপতি ক্লাসপেরিয়াস এলিয়ানাস এই প্রতিবাদের নেতৃত্ব দিয়েছিলেন। 97 খ্রিস্টাব্দে প্রিটেরিয়ানরা এমনকি নার্ভাকে রাজপ্রাসাদে ঘিরে ফেলেছিল। তারা তাকে ডমিশিয়ানের হত্যাকারীদের হাতে তুলে দিতে বাধ্য করেছিল, যাদের পরে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই ঘটনাটা সবাইকে দেখিয়ে দিয়েছিল নার্ভা আসলে কতটা দুর্বল ছিলেন। এটা তার এমন একজন উত্তরাধিকারীর জরুরি প্রয়োজনকে আরও স্পষ্ট করে তুলেছিল, যার সেনাবাহিনীর সাথে শক্তিশালী যোগাযোগ আছে। প্রেটোরিয়ান গার্ডদের সাথে সেই ঝামেলাটা না দেওয়ার জন্য একটা স্পষ্ট সতর্কবার্তা ছিল। তিনি বুঝতে পেরেছিলেন তার বেশি বয়সের কারণে তাকে দুর্বল মনে হচ্ছিল। তার কোনো সামরিক অভিজ্ঞতা না থাকাটা একটা বড় অসুবিধা ছিল। তার কোনো সন্তান না থাকায় তারপরে কে দায়িত্ব নেবে এমন কেউ ছিল না। রোমান সাম্রাজ্যের জন্য উত্তরাধিকারীর একটা পরিষ্কার পরিকল্পনা দরকার ছিল। স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রদেশগুলোতে থাকা শক্তিশালী সৈন্যদের আনুগত্য নিশ্চিত করার জন্য এটা খুব জরুরি ছিল। সেনাবাহিনীর শ্রদ্ধা অর্জন করতে পারে এমন একজন শক্তিশালী নেতা ছাড়া জ্ঞান আবারও সামরিক অভ্যুত্থানের বড় ঝুঁকি ছিল, অথবা এর চেয়েও খারাপ কিছু হতে পারত, আবারও একটা ভয়ঙ্কর গহূত শুরু হয়ে যেতে পারত। নার্ভা জানতেন তাকে তাড়াতাড়ি এবং ভেবেচিন্তে কাজ করতে হবে। তাকে শুধু নিজের শাসনই নয়, রোমের ভবিষ্যৎ শান্তিও নিশ্চিত করতে হতো।
এই সমস্যার জন্য নার্ভার সমাধানটা ছিল একই সাথে বুদ্ধিদীপ্ত এবং সেই সময়ের জন্য এক নতুন। তিনি আনুষ্ঠানিকভাবে একজন উত্তরাধিকারী দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তার বেছে নেওয়া উত্তরাধিকারী ছিলেন বারপিয়াস ট্রাজানাস, যাকে আমরা আজ সম্রাট ট্রাজান নামে চিনি। সেই ট্রাজান ছিলেন খুবই সম্মানিত এবং জনপ্রিয় একজন সেনাপতি। তিনি আপার জার্মানিতে থাকা বিশাল এবং গুরুত্বপূর্ণ রোমান সৈন্যদের দায়িত্বে ছিলেন। এটা ছিল সাম্রাজ্যের একটা খুবই গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা। 97 খ্রিস্টাব্দের অক্টোবরে ট্রাজানকে আনুষ্ঠানিকভাবে দত্তক নিয়ে নার্ভার সাথে সাথে একজন শক্তিশালী এবং সম্মানিত সামরিক ব্যক্তির সমর্থন পেয়ে গেলেন। এই পদক্ষেপটা একটা পরিষ্কার বার্তা দিয়েছিল। এটা প্রেটোরিয়ান গার্ড এবং বাকি রোমান সেনাবাহিনীকে জানিয়ে দিয়েছিল এর রাজকীয় উত্তরাধিকার এখন সুরক্ষিত। এর পেছনে এমন একজনের সমর্থন ছিল আর সামরিক দক্ষতা প্রমাণিত। ট্রাজানের ব্যক্তিগত জীবন এবং ক্রমণ জীবন তাকে সম্রাট হওয়ার জন্য একজন চমৎকার পছন্দ করে তুলেছিল। তিনি তালিকা নামের একটা শহরে জন্মগ্রহণ করেছিলেন। এই শহরটা ছিল রোমান প্রদেশ হিস্পানিয়া বেটিকাতে, এরা এখনকার স্পেনে অবস্থিত। এর ফলে ট্রাজান ইতালির বাইরে জন্মগ্রহণ করা প্রথম রোমান সম্রাট হয়েছিলেন। যদিও তার পরিবার খুব পুরনো রোমান অভিজাত পরিবারের ছিল না, তবু তারা গুরুত্বপূর্ণ এবং সম্মানিত ছিল। ট্রাজানের নিজের বাবাও তার আগে একজন সিনেটর এবং সফল সেনাপতি ছিলেন। ট্রাজান নিজেও সেনাবাহিনীতে এক অসাধারণ কর্মজীবন তৈরি করেছিলেন। তিনি সাম্রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছিলেন। তিনি তার শৃঙ্খলা, সৈন্যদের সাথে ভালো সম্পর্ক এবং প্রশাসনিক দক্ষতার জন্য পরিচিত ছিলেন। তাকে দেখে মনে হতো তিনি একজন শক্তিশালী এবং যোগ্য নেতার রোমান আদর্শের প্রতিচ্ছবি। 98 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি যখন নার্ভাস স্বাভাবিকভাবে মারা যান, তখন ট্রাজানের কাছে ক্ষমতার হস্তান্তর খুব সহজেই হয়েছিল। রোমান সাম্রাজ্যের সিংহাসনে বসার ক্ষেত্রে এটা বেশ অস্বাভাবিক ছিল। ট্রাজান আসলে তখনও জার্মানিতে তার সৈন্যদের নেতৃত্ব দিচ্ছিলেন। যখন তিনি খবর পান যে তিনি এখন সম্রাট, তিনি সাথে সাথেই রোমে ফিরে আসেননি। তার বদলে তিনি প্রথমে রাইন সীমান্ত সুরক্ষিত আছে কিনা তা নিশ্চিত করেছিলেন। এটা তার দায়িত্বশীল স্বভাব এবং কর্তব্যের প্রতি তার নিষ্ঠা দেখিয়েছিল। রোমের সেনেট দ্রুত এবং ইচ্ছার সাথে তাকে নতুন সম্রাট হিসেবে নিশ্চিত করেছিল। সেনাবাহিনী, যারা তাকে আগে থেকে খুব সম্মান করত, তারা তার ক্ষমতায় আশাকে উদ্যাপন করেছিল। এই শান্তিপূর্ণ ক্ষমতার পরিবর্তন একটা স্পষ্ট ইঙ্গিত ছিল হে নার্ভার দত্তক নেওয়ার কৌশলটা দারুণ সফল হয়েছিল। এটা রোমান সাম্রাজ্যের জন্য একটা নতুন এবং আরও স্থিতিশীল অধ্যায়ের সূচনা করেছিল। ট্রাজানের ক্ষমতায় আশাকে প্রায়শই রোমান ইতিহাসের একটা বিশেষ সময়ের আসল শুরু হিসেবে দেখা হয়। এই সময়টা 5 জন ভালো সম্রাটের যুগ হিসেবে পরিচিত। যদিও নার্ভা এই ভালো পরিবর্তনটা শুরু করেছিলেন, কিন্তু ট্রাজানি আসলে এই ঝানি আর সফল শাসনের সময়টা প্রতিষ্ঠা করেছিলেন। এই যুগটা খ্রিস্টীয় দ্বিতীয় শতকের বেশিরভাগ সময় ধরে চলেছিল। এটা বিশেষ ছিল কারণ সম্রাটদের সাধারণত তাদের যোগ্যতা আর ভালো চরিত্রের জন্য বেছে নেওয়া হতো। তাদেরকে প্রায়শই আগের সম্রাট দত্তক নিতেন। শুধুমাত্র রক্তের সম্পর্কের কারণে সিংহাসন পেতেন না। এই ব্যবস্থাটা রোমান সাম্রাজ্যে দীর্ঘ সময়ের জন্য শান্তি আর সমৃদ্ধি এনেছিল। এই সময়ের সম্রাটরা সাধারণত বুদ্ধি দিয়ে শাসন করতেন। তারা সিনেটের সাথে সহযোগিতা করতেন। তাদের সময়ে রোমান সংস্কৃতি, শিল্পকলা আর নির্মাণ কাজের দারুণ উন্নতি হয়েছিল। ট্রাজানের নিজের শাসনকাল অনেক দারুণ সব অর্জনে ভরা ছিল। এই অর্জনগুলো সামরিক কাজ আর নাগরিক উন্নয়নমূলক কাজ দুটো ক্ষেত্রেই ছিল। তিনি খুব সফল একজন সেনাপতি ছিলেন। তিনি সবচেয়ে বেশি পরিচিত ডেসিয়া জয়ের জন্য। ডেসিয়া একটা বড় এলাকা ছিল, আজকের দিনের রোমানিয়া এখানে মোটামুটি সেইখানে। এই সামরিক অভিযানটা ট্রাজানের কলামে খুব সুন্দরভাবে দেখানো আছে। এটা এখনো রোমে দাঁড়িয়ে আছে।
ডেসিয়া জয়ের ফলে সাম্রাজ্যে অনেক নতুন জায়গা যোগ হয়েছিল। তার চেয়েও বড় কথা হলো, এর থেকে অনেক ধন সম্পদ এসেছিল, বিশেষ করে সোনা, যা ট্রাজানের অনেক কাজে টাকা জোগাতে সাহায্য করেছিল। তিনি অনেক বড় বড় সরকারি নির্মাণ কাজও শুরু করেছিলেন। এগুলো শুধু রোমেই নয়, সাম্রাজ্যের অন্য অংশগুলোতেও হয়েছিল। ট্রাজানের ফোরাম, ট্রাজানের বাজার, নতুন জলনালী আর নতুন রাস্তা রোম শহর আর সাম্রাজ্যের পরিকাঠামোর অনেক উন্নতি করেছিল। তাওর সামরিক যায় আর দারুণ সব নির্মাণ কাজের বাইরেও ট্রাজান তাওর ন্যায় আর সঠিক শাসনের জন্য পরিচিত ছিলেন। তিনি কিছু জরুরি সমাজ কল্যাণ নীতি চালু করেছিলেন। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত একটা ছিল আলিমেন্টা। এটা ছিল সরকারের টাকা জ্বালানো একটা প্রোগ্রাম, গরিব শিশু আর অনাথদের সাহায্য করার জন্য, বিশেষ করে ইতালিতে। এই প্রোগ্রামটা ভবিষ্যতে যাতে যথেষ্ট রোমান নাগরিক আর সৈনিক তৈরি হয় সেটা নিশ্চিত করতে সাহায্য করেছিল। ট্রাজান রোমান সিনেটের সাথেও খুব ভালো সম্পর্ক রেখেছিলেন। তিনি এর সদস্যদের সম্মানের সাথে দেখতেন। তিনি প্রায় রাষ্ট্রের জরুরি বিষয়ে তাঁদের সাথে পরামর্শ করতেন। তাঁর ন্যায় শাসন আর অনেক সফলতার কারণে সিনেট তাঁকে একটা বিশেষ উপাধি দিয়েছিল। তাঁরা তাকে ডাকতেন অপটিমাস প্রিন্সেপস, যার মানে হল সবচেয়ে সেরা শাসক। এই উপাধিটা দেখিয়ে দিতে তিনি ট্রাজান প্রিয় আর সম্মানিত ছিলেন। নার্ভার ট্রাজানকে দত্তকনেহার বুদ্ধি দীপ্তসি দদ্ধান্ত আর ট্রাজানের সফল শাসনের দীর্ঘমেয়াদী প্রভাব খুব গুরুত্বপূর্ণ ছিল। ক্ষমতার এই মস্কুন হস্তান্তর রোমান সাম্রাজ্যকে স্থিতিশীল করেছিল। এটা ডমিশিয়ানের শাসনের কাপ্তিন আর ভয়ের বছরগুলোর পরে এসেছিল। এটা শান্তিপূর্ণভাবে সিংহাসনে বসার এক থামডেল তৈরি করেছিল, যা কয়েক দশক চলেছিল। এর ফলে দেশে শান্তি আর ভালো শাসনের একটা যুগ এসেছিল। ট্রাজানের সামরিক অভিযানের ফলে সাম্রাজ্যের সীমানা সুরক্ষিত হয়েছিল। এগুলো নতুন সম্পদও এনেছিল। তাঁর প্রশাসনিক সংস্কার আর সরকারি নির্মাণ রোমান সাম্রাজ্যে বসবাসকারী অনেক মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছিল। তাদের দুজনের মিলিত অবদান এই সময়টা কেশচিকারের এক সোনালী যুগে পরিণত করতে সাহায্য করেছিল। এটাকে প্রায়শই রোমান ইতিহাসের একটা সেরা সময় হিসেবে মনে করা হয়, যা তার যুগনেতা আর ব্যাপক সমাধির জন্য পরিচিত ছিল।